বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পণ্ডিত সমরেশ বসু বলেছেন, যার চেতনা যত সজাগ তার ক্ষতি তত কম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমরেশ বসু তিনি যথার্থই বলেছেন, তোমাদের মধ্যে যারা যত বেশি সতর্ক থাকবে জীবন সম্পর্কে, তোমরা জীবনের তত বেশি অগ্রগতি লাভ করবা এবং তোমাদের ভুলের সংখ্যা তত কমে যাবে। সমরেশ বসুর এই বাক্য দ্বারা আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় ৬ষ্ঠ এবং সাধারণ জাবেদা নিয়ে আমাদের আজকে আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনার মধ্যে তোমরা তোমাদের নিজেদের দায়িত্বগুলো পালন করতে চাচ্ছ। আর তোমরা নিশ্চয় জানো যে আগামী 2021 সালে তোমাদের মধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উঠবে এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী ধাপে তোমরা উন্নীত হবে। এই যে তোমাদের সময় যেভাবে অতিবাহিত হোক না কেন, তোমাদের যে গতিপথ থেমে থাকবে না। যারা নিজেদেরকে থামিয়ে রাখবে তারা পিছিয়ে পড়বে। আমি মনে করি যে তোমরা সবাই তোমাদের পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ এবং অনেকের জাবেদা অধ্যায় ভালোভাবে শেষ হয়েছে। তারপরে আমরা একটু আলোচনা করব, কারণ পড়ালেখার মধ্যে আমাদের থাকতে হবে। ছাত্র এবং শিক্ষক এই দুইটি জগৎ কিন্তু আসলে পড়ালেখা। শেষ হবে আবার শুরু হবে, শেষ হবে আবার শুরু হবে, এইভাবেই চলবে ছাত্র এবং শিক্ষক সমাজের কার্যক্রম। তারই অংশ হিসেবে আমাদেরও এই কার্যক্রম চলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা সাধারণ জাবেদা নিয়ে আমরা আলোচনা করব। সাধারণ জাবেদার বেশ কিছু আলোচনা ইতিমধ্যে করা হয়েছে, আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনাগুলো সমস্যা আমরা উপস্থাপন করব এবং এগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। আমরা গত ক্লাসের কিছু অংশ নিয়মাবলী তোমাদের জন্য আমরা এবারও রেখেছি, সেগুলো থেকে তোমরা একটু দেখে নিবে। তো এই পাঠ শেষে তোমরা বিভিন্ন প্রকার জাবেদাকরণী নিয়মে বলতে পারবে। জাবেদাকরণের ক্ষেত্রে কোন হিসাবটি লিখতে হবে সে সম্পর্কে বলতে পারবে। যেমন আসবাবপত্র ক্রয়, এখানে ক্রয় লেখা যায় না, আসবাবপত্র লিখতে হয়। আবার বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এখানে আবার আসবাবপত্র লেখা যায় না, ক্রয় লিখতে হয়। এই যে বিষয়গুলো, এগুলো তোমাদের জানার প্রয়োজন আছে। এই জানার প্রয়োজনগুলোর জন্যই আমরা এই পাঠগুলো রেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে ক্লাসে তোমাদেরকে এই পাঠগুলো লিখে দিয়েছিলাম, আলোচনাও করেছিলাম। আবার না হয় একটু আলোচনা করব। দেখো, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব কখন আসে? ধারে বিক্রি করলে, ধারের সেবা প্রদান করলে, বিক্রয় ফেরত আসলে, অনাদায়ী পাওনা সৃষ্টি হলে, বাট্টা মঞ্জুর করলে, দেনাদার থেকে অর্থ প্রাপ্তি হলে, প্রাপ্য নোটে স্বীকৃতি পাওয়া গেলে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট প্রত্যাখ্যান হলে ইত্যাদি ক্ষেত্রে দেনাদার হিসাব লিখতে হয়। পাওনাদার হিসাব কখন লিখতে হয়? বাকিতে পণ্য ক্রয় করলে, ধারের সেবা গ্রহণ করলে, ক্রয় ফেরত দেওয়া হলে, বার্তা পাওয়া গেলে, পাওনাদারকে অর্থ প্রদান করা হলে, প্রদেয় নোটের স্বীকৃতি দেওয়া হলে, প্রদেয় বিল প্রত্যাখ্যান হলে ইত্যাদি ক্ষেত্রে পাওনাদার হিসাব লিখতে হয়। অফিস সাপ্লাইজ হিসাব কখন লিখতে হয়? যখন ব্যবসায়ের অফিসিয়াল বা প্রশাসনিক কাজ সম্পাদনের জন্য গড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর, পেপারওয়েট যাদের মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘ দিনের ইত্যাদি দ্রব্য সামগ্রী ক্রয় করলে সেখানে অফিস সাপ্লাইজ হিসাব লিখতে হয়। অফিস সাপ্লাইজ হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব এবং অফিস সাপ্লাইজের
যেহেতু সম্পদগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এবং যেগুলো খরচ হয়ে যায় সেগুলোকে আবার ব্যয়বাচক হিসাব বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তার সংক্ষিপ্ত একটু আলোচনা করে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু অন্যান্য বিষয়গুলো একটু আলোচনা করে নিব। একাদশ শ্রেণীতে তোমাদের জাবেদা আছে। তোমরা যদি এই জাবেদার বিষয়গুলো ভালোভাবে পাঠ স্মরণ রাখতে পারো, একাদশ শ্রেণীতে তোমাদের সহায়ক হবে। কারণ জাবেদার নিয়ম কানুন নবম, দশম এবং একাদশের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু আঙ্গিক বৃহৎ এবং একটু স্বল্প পরিসর, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো আমরা বিজ্ঞাপন হিসাব কখন লিখব? যখন পণ্য বা সেবার বা ব্যবসা প্রতিষ্ঠান প্রচারের জন্য অর্থ ব্যয় করা হয়, সেক্ষেত্রে বিজ্ঞাপন লিখতে হয়। যেমন ব্যবসা বা পণ্যদ্রব্য প্রচারের জন্য পোস্টার দেওয়া হয়, ব্যানার দেওয়া হয়, রেডিও বা টেলিভিশনে ওই পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে প্রচার করা হয়, এবং বিজ্ঞাপন মডেলিংদেরকে সম্মানী দেওয়া হয়, সেটাও বিজ্ঞাপন খরচ হিসেবে গণ্য হবে। বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে সেটাও বিজ্ঞাপন হিসাবে গণ্য হবে। মূলধন হিসাব আসলে তার মালিক যখন তার ব্যক্তিগত অর্থ কারবারকে সরবরাহ করে তখন মূলধন হিসাব লিখতে হয়। মূলধন সাধারণত ক্রেডিট হয় এবং মালিক যে সম্পদটা দেয় সেই সম্পদ ডেবিট। যেমন মালিক নগদ টাকা কারবারকে দিল, সেখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিক তার কম্পিউটার 20,000 টাকার কারবারকে প্রদান করলো, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তার মানে মালিক যে সম্পদটাই কারবারকে দেখ না কেন, সম্পদটা ডেবিট হয়, মূলধনটা ক্রেডিট হয়। অনুরূপভাবে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে তার ইচ্ছা অনুযায়ী কোনো খরচ কারবারের অর্থ দ্বারা করা হলে সেটা আবার উত্তোলন হিসাবে গণ্য হয়। মালিক তার ইচ্ছা অনুযায়ী কারবার কোনো খরচ করলে যেটা কারবারের জন্য প্রয়োজন নয় সেটা উত্তোলন হিসাবে গণ্য হয়। এই বিষয়টি তোমাদের আলোচনা রাখা হয়েছে, তোমরা আরেকটু দেখে নিবা, আমি মনে করি তোমাদের এটা সহায়ক হবে। যেমন যে ব্যবসা থেকে নগদ উত্তোলন বা ব্যবসা থেকে পণ্য উত্তোলন, ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, আয়কর, জীবন বীমার প্রিমিয়াম, এগুলো উত্তোলন হিসাবে গণ্য হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কিছু সমস্যা তোমাদেরকে তুলে ধরবো এবং সমস্যাগুলো বা লেনদেনগুলোর আবার সমাধান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা সেটা একটু খেয়াল করো। ধারের যন্ত্রপাতি ক্রয় করার ফলে পাওনাদার এখানে সৃষ্টি হয়েছে। তার দেখো জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তখন কি হবে? পাওনাদার হিসাব ডেবিট হবে, ক্রয় ফেরত তো হবে, এখানে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। ক্রয় ফেরতের আরেকটা নাম কিন্তু বহি ফেরত। যদি বহি ফেরত দেওয়া হয় সেখানে হবে 3 নম্বরে বহি ফেরত দেওয়া হয়েছে, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বা বহি ফেরত হিসাব ক্রেডিট। 4 নম্বর দেওয়া আছে 4,000 টাকার পাওনাদার পূর্ণ নিষ্পত্তিতে 3,500 টাকা পরিশোধ করা হলো। তাহলে এখানে বাদটা আছে, যেহেতু 4,000 টাকার পাওনাদারকে 3,500 টাকা দেওয়া হয়েছে, 4,000 থেকে 3,500 বাদ দিলে থাকে 500 টাকা। এই 500 টাকা ছাড় বা বাদটা বলা হয়ে থাকে। বাদটার বেলায় সাধারণত নগদ বা ব্যাংক থাকতে পারে। যে বাদটার সাথে যদি নগদ থাকে সেক্ষেত্রে নগদ ডেবিট হলে বাদটাও ডেবিট হয়। বাদটার সাথে যদি ব্যাংক হিসাব থাকে সেখানে ব্যাংক হিসাব যদি ডেবিট হয় বাদটা হিসাবও ডেবিট হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করে দেখো 4,000 টাকার পাওনাদার পূর্ণ নিষ্পত্তিতে 3,000 টাকা পরিশোধ, মানে নগদ 3,000 টাকা পরিশোধ করা হয়েছে, এখানে নগদ টাকা কমেছে, নগদ ক্রেডিট হবে, তাহলে বাদটাও ক্রেডিট হবে। তা আমরা লেনদেনটার সমাধান দেখি। দেখো, পাওনাদার হিসাব ডেবিট 4,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 3,500 টাকা, বাদটা হিসাব ক্রেডিট 500 টাকা। তাহলে নগদ ক্রেডিট হয়েছে, এক্ষেত্রে বাদটা হিসাব ক্রেডিট হয়েছে। ডেবিট এবং ক্রেডিট দুটি যোগ করলে ডেবিটের সমান হবে। অনুরূপভাবে শুধু বাদটা প্রাপ্তি যদি থাকে তাহলে কি হবে? এই জাবেদাগুলো একটু ব্যতিক্রম, সেজন্য তোমরা একটু স্পেশালি মনে রাখার চেষ্টা করবে। এখানে দেখো বাদটা প্রাপ্তি একটা আয়বাচক হিসাব, এখানে হবে 5 নম্বর দেখো পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাদটা হিসাব ক্রেডিট। 6 নম্বরে 8,000 টাকার পাওনাদারকে নগদে 50%, চেকে 50% পরিশোধ করা হয়েছে। তার মানে হলো নগদেও টাকা কমে যাবে এবং ব্যাংক থেকেও টাকা কমে যাবে। সেক্ষেত্রে দেখা জাবেদাটা হবে পাওনাদার হিসাব ডেবিট 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্লাইড এর একটি সীমাবদ্ধতার কারণে
আমরা আসলে অনেক ক্ষেত্রে একটু বিড়ম্বনায় পড়ে যাই। দেখো এখানে 7 নম্বর লেনদেনটার সমাধান দেওয়া আছে, একটু স্লাইডের নিচে পড়ে গেছে, আমি তোমাদেরকে সেটা তাও শোনাই দিচ্ছি। দেখো জনির নিকট থেকে চেক পেয়ে মনিকে প্রদান করা হলো। এখানে তোমাদের একটা মনে রাখার একটা বিষয় হলো, তুমি যেখান থেকে পাবে তাকে মনে করতে হবে দেনাদার, এবং যাকে তুমি টাকা পরিশোধ করবে তাকে মনে করতে হবে পাওনাদার। তার মানে হলো এখানে দেনাদার কাছ থেকে চেক পেয়ে বা পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। এখানে কার কাছে পাওয়া গেছে? জনির কাছ থেকে পেয়েছো, তাহলে জনি হবে দেনাদার। আবার দিয়েছো কাকে? মনিকে, তাহলে মনি ছিল পাওনাদার। তাহলে এখানে পাওনাদার ব্র্যাকেটে মনির হিসাব ডেবিট হবে এবং দেনাদার ব্র্যাকেটে জনির হিসাব ক্রেডিট হবে। তার মানে হলো আমি অন্যভাবে বলতে গেলে বলতে হবে পাওনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, ৬০০০ টাকা। 7 নম্বর লেনদেনটির সমাধান হবে পাওনাদার হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, ৬০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি এই বিষয়গুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা বারবার অনুশীলন করবে এবং মনে রাখবে। আমরা আরো কিছু লেনদেন দিয়েছি দ্বিতীয় স্লাইডে। ধারে বিক্রয়, তার এখানে এর জাবেদাটা হবে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরত, এখানেও দেনাদার আসবে, বিক্রয় ফেরত হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরতের আরেকটি নাম হলো আন্তঃফেরত। তা আন্তঃফেরতের বেলায় আমরা লিখতে পারি আন্তঃফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, অথবা লিখতে পারি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। 4 নম্বর দেখো 4000 টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 3500 টাকা পাওয়া গেল। তাহলে এখানে বাট্টা আছে, কারণ 4000 টাকা পাওয়া গেছে, 3500 টাকা, 500 টাকা বাট্টা। তাহলে এখানে আমাদেরকে যেহেতু নগদ টাকা পাওয়া গেছে, নগদ টাকা ডেবিট হবে। তাহলে হবে 4 নম্বর লেনদেনটি লক্ষ্য করো, নগদান হিসাব ডেবিট। নগদ যেহেতু ডেবিট হয়েছে, বাট্টা থাকলে বাট্টাও ডেবিট হবে, সেজন্য বাট্টা হিসাবে ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 4 নম্বর লেনদেনটি আবার সমাধান দেখো। নগদান হিসাব ডেবিট 3500 টাকা, এখানে বাট্টা ছিল, নগদ যেহেতু ডেবিট এর সাথে বাট্টা আছে, বাট্টা হিসাবে ডেবিট 500 টাকা, আর এই দুইটি যোগ করে দেনাদার হিসাব ক্রেডিট হবে 4000 টাকা। 5 নম্বর লেনদেনটি দেখো, শুধু 3500 টাকা। 5 নম্বর ছিল বাট্টা মঞ্জুর করা হলো 5000 টাকা। তো বাট্টা মঞ্জুর বাট্টা একটা ব্যয়বাচক হিসাব, তাহলে ব্যয়বাচক হিসাব নিচে ডেবিট হয়। দেখো প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হয়েছে, দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে। দেখো আমরা এখানে দেখো কোন কোন ক্ষেত্রে দেনাদার আসে, এই বিষয়গুলো তোমাদের মাঝে বিভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে দেনাদার সংক্রান্ত লেনদেনগুলো তোমরা চিনতে পারো, ধরতে পারো, নিয়মগুলো জানতে পারো এবং লিখতে পারো। দেনাদারি বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। 6 নম্বর লেখা আছে 6000 টাকার পাওনা 50% নগদে এবং 50% চেকে পাওয়া গেল। তাহলে আমি যাদের কাছে টাকা পাই না কেন, তারা যেহেতু দেনাদার, নগদে যেহেতু পাওয়া গেছে 6000 টাকা, 50% 3000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট 3000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 3000 টাকা, দেনাদার হিসাব ক্রেডিট 6000 টাকা। 7 নম্বর লেনদেনটি দেখো সমাধান দেওয়া হয়েছে, কিন্তু স্লাইডে নিচে থাকার কারণে তোমাদের দেখতে অসুবিধা হবে, আমি সেটা মুখে বলে দিচ্ছি, তোমরা সেটা লিখে রাখবে। মনির থেকে চেক পেয়ে জনিকে প্রদান। শব্দগুলো ফাঁকা রাখা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের জায়গার স্বল্পতার কারণে একটু মিশামিশি হয়েছে, তোমরা এটা বুঝে নিবে। তাহলে মনির থেকে চেক পেয়ে জনিকে প্রদান, তাহলে যার কাছ থেকে চেক পাওয়া গিয়েছে সে হবে দেনাদার এবং যাকে চেক দেওয়া হয়েছে সে হবে পাওনাদার। আমরা মনির কাছ থেকে চেক পেয়েছি, তাহলে মনি হবে দেনাদার আর জনি হবে পাওনাদার। তাহলে এই লেনদেনটির জাবেদা হবে পাওনাদার ব্র্যাকেটে জনি হিসাব ডেবিট আর দেনাদার ব্র্যাকেটে মনির হিসাব ক্রেডিট 60 টাকা। এই ছিল আমাদের জাবেদাগুলো, লেনদেনগুলোর জাবেদা। আমি আশা করি এই লেনদেনগুলো জাবেদা তোমাদের কাজে লাগবে, তোমাদের সেজন্য বারবার অনুশীলন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল্যায়ন দেখি। তোমরা তোমাদের মূল্যায়নগুলো পারবে আশা করি। যন্ত্রপাতি হিসাব কখন লেখা হয়, অর্থাৎ যখন উৎপাদন কাজে কোনো যন্ত্র ব্যবহার করা হয়
সেই যন্ত্রটা ক্রয় করা হলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়, সেই যন্ত্রটা বিক্রি করা হলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট লিখতে হয়। অনুরূপভাবে অফিসিয়াল কাজে যে ইলেকট্রনিক বিষয়গুলো বা যন্ত্রগুলো ব্যবহার হয় সেগুলোর ক্ষেত্রে অফিস সরঞ্জাম লিখতে হয়। যেমন আমরা কম্পিউটার লিখতে পারি, ফটোকপি মেশিন লিখতে পারি, ফ্যাক্স মেশিন লিখতে পারি, মোবাইলকে লিখতে পারি, টেলিফোন সেটকে লিখতে পারি, এইগুলোকে অফিস সরঞ্জাম বলা হয়। বিনিয়োগ, এটাও তোমরা জানো, কারণ অলস অর্থ বা সঞ্চিত অর্থ লাভের কাজে ব্যবহার করলে বা খাটানো হলে বিনিয়োগ বলা হয়। শেয়ার ক্রয়, ঋণপত্র ক্রয়, সিকিউরিটি ক্রয়। অফিস সাপ্লাই, সেটাও তোমরা জানো যে অফিসে এমন কিছু দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয় যাদের দামের পরিমাণ কম কিন্তু অল্প দিন না হয় দীর্ঘদিন ব্যবহার করা যায়। যেমন একটি ক্যালকুলেটর, একটা পেপার ওয়েট, একটা পাঞ্চ মেশিন, একটা স্ট্যাপলার মেশিন, এগুলো দামই কম কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করা যায়, এইগুলোকে বলা হয় অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ একটি সম্পত্তিবাচক হিসাব এবং যে অংশটুকু খরচ হয়ে যায় সেটা হলো অফিস সাপ্লাইয়ের আবার ব্যয়বাচক হিসাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বিষয়গুলো জানো। তোমাদের আবার একটু পুনরাবৃত্তি করা হলো, তোমরা সেগুলো আবার চর্চা করে রাখবে। আর তোমাদের একটু বাড়ি কাজ দিয়েছি, বাড়ি কাজগুলো একটু আলোচনা করে দিতে চাই যাতে তোমরা সবাই করতে পারো। দেখো, আমরা 1 নম্বরে লিখেছি বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ। বিজ্ঞাপন একটি খরচ, পণ্য একটি খরচ, কিন্তু বিজ্ঞাপন খরচ বাড়বে সেজন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট। পণ্য মানে ক্রয় কমে যাবে সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে। দেখো, বন্যার্থের মাঝে পণ্য বিতরণ, এখানে পণ্য বিতরণ আছে কিন্তু উদ্দেশ্য কিন্তু প্রচার না, এখানে উদ্দেশ্য হলো সাহায্য করা, সেজন্যই বন্যাদের জন্য পণ্য বিতরণ করলে ত্রাণ হিসাব ডেবিট হয়, ক্রয় হিসাব ক্রেডিট হয়। 3 নম্বর, বিটিভিকে প্রচারের কাজে বিল প্রদান, এবার কিন্তু প্রচারের জন্য, সেজন্য এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। তারপরে ক্যালকুলেটর মেশিন ক্রয়, এখানে এটা অফিস সাপ্লাইজ হবে, অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। জীবন বীমার প্রিমিয়াম, এটা মালিকের ব্যক্তিগত ইচ্ছার খরচ বা ব্যক্তিগত খরচ, সেখানে হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর আসবাবপত্র ক্রয় করে তার মালিক তার মূল্য পরিশোধ করেছে, সেখানে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ক্যালকুলেটর ক্রয়, এটাতে স্মৃতিপূর্বে বলা হয়েছে। ঋণপত্র বিক্রয়, তার ঋণপত্র ছিল বিনিয়োগ, তাহলে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট। এই ছিল আমাদের ক্লাসের আজকের আলোচনা। আমি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো সবাই। আর না বুঝলে আমাকে ফোন করে অথবা তোমাদের ক্লাসে প্রশ্ন করার জন্য প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। তোমরা সবাই তোমাদের সময়কে কাজে লাগিয়ে যাবে এবং তোমরা যে একজন সচেতন নাগরিক হবে এবং তোমাদের দ্বারা দেশ এগিয়ে যাবে। তোমাদের স্বপ্ন যাত্রা সফল হোক এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।